নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে উপস্থিত হয়েছি প্রখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুদীপ চ্যাটার্জির কাছে। আমরা জানি যে ব্লাড সুগার বা ডায়াবেটিস হচ্ছে মানে ডায়েটে মিষ্টি না, চিনি না, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে যায় এবং স্বভাবতই যাদের একটু মিষ্টি প্রিয় তাদের খুব একটা মনের মধ্যে একটা হতাশাও তৈরি হয় যে আর তাহলে মিষ্টি খাওয়া যাবে না। তাহলে কি একদম সুগার হলে মিষ্টি না? একেবারেই নয়। সুগার হলে মিষ্টি না। না, মিষ্টির ব্যাপারটা কি? মিষ্টিটা হচ্ছে কি, দেখুন, আপনি যদি ধরুন 4টের সময় গিয়ে বেশ 4টে রসগোল্লা খেয়ে নেন, তাহলে সুগারটা কি হবে, যে ভীষণভাবে স্পাইক করবে। মানে ধরুন সুগারটা ছিল 100-120, ওটা হয়ে যাবে হয়তো 250 বা 300-র কাছাকাছি চলে যাবে। এখন সেটা আমরা চাই না। কিন্তু একটা মানুষ যদি ধরুন ভাত ডাল তরকারি খেলেন, তার সঙ্গে একটুখানি ভাত উঠিয়ে বা একটুখানি তরকারি উঠিয়ে একটু পায়েস খেলেন বা একটা সন্দেশ খেলেন, তাহলে একটা খাবারের সঙ্গে পুরোটা মিক্স হয়ে গেল, ভাত ডালের সঙ্গে মিক্স হয়ে একটা মিক্সড মিলে যদি কিছুটা মিষ্টি কখনো খান, তাতে কোনো অসুবিধা কিছু হবে না। আমাকে খালি খেয়াল রাখতে হবে যে আমাকে একটা প্লাস মাইনাস করতে হবে, যাতে আমি কিছু একটা বাদ দিলাম, তারপর একটা মিক্সড মিলে কিছু একটা মিষ্টি খেলাম, চলবে, কোনো অসুবিধা নেই, যদি প্রথম দিকটা সুগারটা আপনার আগে থেকে কন্ট্রোল থাকে। সুগার আমার কন্ট্রোল নেই, আমি তখন মিষ্টি খাবো, এটা একটা কী বলবো, একটা এমন একটা মানসিকতার পরিচয় যেখানে ভালো ফল হবে না। কিন্তু আমার সুগার আমার কন্ট্রোল। আজকে আমার জন্মদিন, আমি একটু কেক খেলাম একটা অন্য কিছু খাবারের সঙ্গে, এটাতে কোনো ক্ষতি নেই। পাকা আম বা আলু, এটা নিয়েও কিন্তু একটা মিথ রয়েছে যে এগুলো খেলেও সুগার বাড়ে। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আমরা তো এখন বলছি যে যে কোনো সবজি খাওয়া যায়, কোনো আপত্তি নেই, মাটির ওপরে নিচে মাঝামাঝি যাই থাক না কেন। আর ফলের মধ্যে ফল, দেখুন, আস্ত ফল যদি খাওয়া হয়, ফলে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফাইবার আছে। ফলের বেশিরভাগ মিষ্টিটাই ফ্রুক্টোজ, যেটা ধরুন মানে ব্লাড গ্লুকোজ বাড়ায় না। গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটো আলাদা। ফ্রুক্টোজটাও মিষ্টি এবং ফলের মধ্যে থাকে বলেই ওটা ফ্রুক্টোজ নামটা হয়েছে, ফ্রুট সুগার। এখন যার জন্যে মিষ্টি ফল খেতে খুব একটা আমার আপত্তি নেই। তবে যেটা মনে হয় না করাই ভালো, সেটা হচ্ছে যে ধরুন আপনি 5-6টা ফল নিয়ে, ধরুন আপনি 5-6টা অ্যাপেল নিয়ে বা কমলা লেবু নিয়ে সেটাকে জুস বানিয়ে ফাইবারটা ছেঁকে জুসটা খেলেন, এইটা পছন্দ নয়। কারণ এখানে আপনার এক শটে অনেকটা ক্যালোরি এসে যাচ্ছে, আপনার ফাইবার আসছে না, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট পুরোটা পাচ্ছেন না। কারণ ধরুন একটা যদি চিবিয়ে খান আর একটু বেশি আপনি পাচ্ছেন অ্যান্টিঅক্সিডেন্ট এক্সেট্রাগুলো। তাই ফলের রসটার থেকে আস্ত ফল খাওয়াটা অনেক ভালো, এবং ফলের মিষ্টি খুব একটা এসে যায় না। তবে ড্রাইড ফ্রুটস যদি হয়, যেমন ধরুন আমসত্ত্ব বা কিশমিশ বা খেজুর, এটাতে আপনার ক্যালোরি অনেক বেশি আছে, খুব কনসেন্ট্রেটেড আছে, কারণ ওগুলো থেকে তো জলের পোষণটা বেরিয়ে গেছে। তো এটাকে কম খাওয়া, এটুকুই খালি বলা ফল সম্বন্ধে। আর সবজি তো বললামই, যে কোনো সবজিই খাওয়া যায়। সিরিয়ালও আমি তো বলবো যে কোনো সিরিয়াল খাওয়া যায়। আজকাল আমাদের সব পুরনো সিরিয়াল যেমন বাজরা, জোয়ার, এগুলোর ওপর খুব ঝোঁক এসেছে, যেগুলো খুব ভালো। আমাদের ডালিয়া, এগুলো খাওয়া খুব ভালো, কারণ এগুলোতে অনেক ফাইবার আছে এবং আরও অনেক অন্য মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেগুলো ভালো, এবং এগুলো খাওয়া খুবই মানে কি বলবো, মানে একটা পজিটিভ জিনিস যেটা এখন আমরা দেখছি। ডাক্তারবাবু, করলা, নিম পাতা, মেথি, যেগুলো তেতো জিনিস, সেগুলো কি খেলে একটা নির্দিষ্ট পরিমাণে সুগারটা কিছুটা হলেও কন্ট্রোল হয়? হ্যাঁ, আমাদের এই উপমহাদেশে আমি তো যতদূর জানি প্রায় 500টা মানে ন্যাচারাল প্রাকৃতিক জিনিস আছে যাতে সুগার কমে। তার মধ্যে আপনি যেগুলো বললেন সেগুলো তো আছেই। এটা আমি পেশেন্টদের সবসময় বলি যে আপনি খাবার হিসেবে খান, আপনি নিম বেগুন খান, আপনি শুক্তোয় করলা খান, কোনো অসুবিধে নেই, আলু মেথি তরকারি খান, কোনো অসুবিধে নেই। সমস্যাটা হচ্ছে যে এটা তো একটা ন্যাচারাল প্রোডাক্ট, যার জন্য এটা স্ট্যান্ডার্ডাইজ নয়। এবং দেখা গেছে ধরুন যদি মেথি নিই আমরা, মেথির মধ্যে যে সুগার কমানোর যে পদার্থ আছে,
সেটা শীতকালে ভীষণ কম থাকে, বর্ষাকালে প্র্যাকটিক্যালি তার ডবল হয়ে যায় সেই পদার্থটা, সেই কেমিক্যালটা। এখন আপনি যখন মেথিটা খাচ্ছেন তার মধ্যে কতটা অ্যাক্টিভ কেমিক্যাল আছে সেটা তো জানার কোনো উপায় নেই, এবং সেটা স্ট্যান্ডার্ডাইজ করারও কোনো উপায় নেই, কারণ এটা একটা প্রাকৃতিক জিনিস। আপনি আজ যে মেথিটা খাচ্ছেন, বা উদাহরণ হিসেবে বলছি, আপনি 1 মাস বাদে যেটা খাচ্ছেন, এর মধ্যে যে এক্স্যাক্ট এক পরিমাণ ওষুধ থাকবে এটা তো হওয়া সম্ভব না। এখানেই অ্যাকচুয়ালি অসুবিধে, যে এটার ওপর যদি খুব বেশি আমরা নির্ভর করি তাহলে আমাদের ওষুধের খাওয়াটা, শরীরে ওষুধ যেটা যাচ্ছে সেই ইনটেকটা একভাবে হবে না, ওটা আপ ডাউন করবে, এবং এটা আপ ডাউন করতে বাধ্য, এইটুকুই ব্যাপার। সুগারে হাঁটা, দৌড়ানো বা ব্যায়াম কতটা জরুরি? খুব জরুরি। এখন এটা দেখুন, পেশেন্ট কেন, যে কোনো মানুষেরই করা দরকার, কারণ আমরা তো সারাদিন চেয়ারে বসে থাকবো আর সারা রাত বিছনায় শুয়ে থাকবো, এরকম এই জন্যে তো আমরা তৈরি হইনি। আমরা তৈরি হয়েছি জঙ্গলে থাকবো, লাফালাফি করবো, গাছে চড়বো ইত্যাদি, এসবের জন্যে। এখন কিছুটা তো এক্সারসাইজ করতেই হবে। এখন যতটা যে করতে পারেন নিরাপদভাবে সেটাই তার পক্ষে ভালো। মানে যেমন ধরুন, একজনের হাঁটুর ব্যথা হয়েছে, তাকে জোর করে 1 কিলোমিটার হাঁটানো, এটার কোনো মানে হয় না, কিন্তু কষ্ট পাবেন না, জিনিসটা আনন্দদায়ক হবে এবং জিনিসটা নিয়মিত হবে, এটা আমরা চাইব। এবং একটু তাতে হাঁপাতে হবে, মানে এক্সারসাইজ করার সময় যদি একজন কথা বলতে পারেন, কথা বলতে বলতে এক্সারসাইজ করতে পারেন, তাহলে আমার মতে সেটা যথেষ্ট এক্সারসাইজ নয়। এক্সারসাইজ করার সময় যদি সে হাঁপিয়ে যাচ্ছেন হয়, তাহলে তার শরীরের পক্ষে সেটা অনেক বেশি উপকারী। যদি আগে থেকে আমাদের জেনে নিতে হবে যে সেটা নিরাপদ তার পক্ষে। এমন প্রচুর পেশেন্ট আছেন যাদের আমি এক্সারসাইজ করার আগে বলি একটা ইসিজি এবং ট্রেডমিল টেস্ট আগে করে নিন, এবং করে যদি দেখা যায় যে সেটা নিরাপদ, মানে ভালো জায়গায় আছে, তখন এক্সারসাইজ করতে বলি। তবে এইটুকুই ব্যাপার যে যেটুকু করবেন সেটুকুই ভালো, নিয়মিত করবেন, এবং যদি সম্ভব হয় পুরো শরীরের যদি এক্সারসাইজ করা যায়, যেমন ধরুন খালি হাঁটা ছাড়া আপনার হাতের, চেস্টের, ব্যাকের, স্টমাকের যদি একসঙ্গে করা যায় একটা সিস্টেম করে, তাহলে সেটা আরও ভালো। তবে ওই নিরাপদভাবে করতে হবে, ইনজারি হবে না, এবং নিয়মিত করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ডাক্তারবাবু, যে যারা প্রি ডায়াবেটিক, অর্থাৎ যাদের ডায়াবেটিস হয়নি কিন্তু তারা ডায়াবেটিসের যে রেঞ্জ তার প্রায় কাছাকাছি জায়গায় রয়েছে, তো তাদের জন্য আপনার কি পরামর্শ? আমাদের হিসেব হচ্ছে যে খালি পেটে সুগার যদি 100 থেকে 125 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, এটা হচ্ছে ডায়াবেটিস, মানে ঘরে কড়া নাড়ছে, যে সে ঢুকতে পারে। ভালো কথা হচ্ছে যে এদের মধ্যে 2/3 ডায়াবেটিস হবে না, 1/3 ডায়াবেটিস হবে। এবং ডায়াবেটিস যাতে না হয় তার জন্যে প্রধান দুটো জিনিস হচ্ছে এক্সারসাইজ আর ওজন কমানো, যদি ওজন বেশি থাকে। চিনি খেয়ে ডায়াবেটিস হয় না, এটা একটা মিথ। ডায়াবেটিস হলে আমরা চিনি খেতে বারণ করি বা মিষ্টি খেতে বারণ করি, কারণ সুগারটা ভীষণভাবে স্পাইক করে, আপ ডাউন করে, কিন্তু চিনি খেয়ে ডায়াবেটিস করা সম্ভব নয়, এটা মোটামুটি শিওর। তবে একটা প্রি ডায়াবেটিক পেশেন্টের হেলদি লাইফস্টাইল, ওজন মেনটেন করা, এটা খুব দরকার। কোনো কোনো কেসে কিছু ওষুধ আছে যেগুলো বলে প্রি ডায়াবেটিক পেশেন্টকে দিলে ডায়াবেটিস হবে না, কিন্তু এই নিয়ে পেশেন্টদের মধ্যে মিশ্র অভিজ্ঞতা হয় পেশেন্টদের। কেউ কেউ এরকম ওষুধ খেতে চান যাতে ডায়াবেটিস না হয় ভবিষ্যতে, আবার কেউ কেউ বলেন যে আমার দরকার নেই, ডায়াবেটিস হলে দেখা যাবে। এটা একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, শেয়ার্ড ডিসিশন মেকিং, পেশেন্টের সঙ্গে কথা বলে আমরা ডিসাইড করি কী করব। তবে ওজন আর এক্সারসাইজ এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যাতে প্রি ডায়াবেটিস মানুষ ডায়াবেটিসে না চলে যান। লাস্ট প্রশ্ন ডাক্তারবাবু, যে যাদের হঠাৎ করে সুগার ফল হতে পারে বা হাইপোগ্লাইসেমিয়া যেটা আপনাদের ভাষায় বলা হয়, তাদের কতটা সতর্কতা মেনে চলা দরকার? দেখুন, বেশিরভাগ কেসে হাইপোগ্লাইসেমিয়া কোনো কারণ থাকে, মানে হঠাৎ করে হয় না, মানে জাস্ট হয়ে গেল হাইপোগ্লাইসেমিয়া, এরকম হয় না। কারণগুলো, কমন কারণ হচ্ছে
ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, খেলাম না 3-4 দিন, অথচ ট্যাবলেট খেয়ে গেলাম। বা একদিন খুব বেশি এক্সারসাইজ করলাম, ঘর পরিষ্কার করলাম, ঝাড়পোঁছ করলাম, যেটা কোনো দিন করা হয় না, এরকম কিছু হলো, তখন সুগার ফল করতে পারে। আর আমাদের এখন টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের প্রথমে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো আমরা জানি সুগার ফল করে না। আমাদের ট্যাবলেটের মধ্যে একটা কি দুটো ট্যাবলেট আছে গ্রুপ, যেখানে সুগার ফল করতে পারে, ইনসুলিনে সুগার ফল করতে পারে, কিন্তু অসাবধানতাটাই বেশি হয়। খুব রেয়ার পেশেন্ট হচ্ছে যেখানে অকস্মাৎ হঠাৎ করে সুগার ফল করে যায়, এবং ফল করলেও সাধারণত সেটা প্রায় আধ ঘন্টা লাগে, মানে 1 সেকেন্ডের মধ্যে ফল করে না। আপনার ধরুন প্রথমে চিন্তা করতে করতে পেশেন্ট ভুলে গেল কী ভাবছি, এরকম একটা কিন্তু হচ্ছে লো সুগারের লক্ষণ, মানে খেই হারিয়ে গেল চিন্তার। তারপর বুক ধড়ফড় করা, গরম নয় অথচ ঘাম হচ্ছে এবং খিদে পাচ্ছে, হাত পা কাঁপছে, তারপর আরও মানে কি বলবো, ঘুম পাচ্ছে, ঘুমন্ত হয়ে যাচ্ছে বা ড্রাউজি হয়ে যাচ্ছে, এগুলো হয়। এবং চিনি বা মিষ্টি বা ফলের রস বা যে কোনো জিনিস একটুখানি খাওয়ালেই সাথে সাথে কিন্তু সুগারটা বেড়ে যায়। যাই হোক, যেটা বলতে চাইছি যে হাইপোগ্লাইসিমিয়া অকস্মাৎ হয় না, হাইপোগ্লাইসিমিয়া আস্তে আস্তে হয়, এবং সব পেশেন্টদেরই যদি সেরকম কোনো চিকিৎসা দেওয়া হয় যেখানে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, এটা আমাদের একটা বিরাট কর্তব্য যে পেশেন্টকে সেভাবে আগে থেকে গাইড করা, যে দেখুন এরকম করলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, দেরি করে খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এবং হলে কিভাবে সেটাকে চিনবেন। সবচেয়ে কমন হচ্ছে যে সকালে টিফিন খেয়ে বেরিয়ে গেলেন, দুপুরে ভাত খেতে দেরি হচ্ছে। ইনসুলিন বা ট্যাবলেট যিনি নিচ্ছেন যাতে সুগার ফল করতে পারে, এমন হতে পারে যে সেগুলো তো ফিক্স, সে একই কাজ রোজ করছে। এখন একদিন যদি দুপুরে ভাত খেতে 1-1.5 ঘন্টা দেরি হয়ে যায়, তার সুগার তো ফল করতেই পারে এবং করেও অনেক সময়। এবং এইগুলোই পেশেন্টদের মানে গাইড করা হচ্ছে আমাদের কর্তব্য এবং কাজ। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার এই তথ্য আমার দর্শক বন্ধুদের নিশ্চয়ই সমৃদ্ধ করবে। ডাক্তারবাবুকে আরও একবার অসংখ্য ধন্যবাদ তার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন, আর দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।